সুপ্রিয় সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে এবং প্রিপারেশন অনেক ভালো চলতেছে। আমরা আজকের ভিডিওতে প্রিপজিশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ইংরেজিতে আসলে কোন কোন সাইড বা কোন কোন এরিয়া টপিক গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে টপিক গুলা থেকে আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তো এবার আমরা সেখান থেকে একটা টপিক প্রিপজিশন নিয়ে একটু বিশদ আলোচনা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রিপজিশনের ক্ষেত্রে সাধারণত যদি তুমি 2 থেকে 3টা কোশ্চেন পাও, তার মধ্যে যদি 3টা কোশ্চেন আসে এর মধ্যে 2টা থাকবে অটোমেটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আর যদি 2টা কোশ্চেন থাকে অবভিয়াসলি একটা কি থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আর যদি একটা কোশ্চেন থাকে সেটা অ্যাপ্রোপ্রিয়েটও হতে পারে, কোনো জেনারেল প্রিপজিশনের ব্যবহারও হতে পারে। এই জেনারেল প্রিপজিশনের ব্যবহারগুলা আমরা কোন ক্ষেত্রে আসলে কোন প্রিপজিশন গুলো একটু সহজেই বোঝা যায় বা সহজে চিনতে পারি যে এই প্রিপজিশনটাই আসলে বসবে, সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। তো শর্টকাট একটা ট্রিক্স হিসেবে আমরা একটা সারফেস কল্পনা করি। এটা যদি একটা সারফেস হয়, প্রিপজিশনের ক্ষেত্রে সাধারণত আমরা যদি কোনো একটা বস্তুর মুভমেন্ট কল্পনা করি, যে একটা বস্তু মুভ করতেছে, সেই একটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা ধরি যে কোনো একটা বস্তু বাইরে থেকে এর ভেতরে আসতেছে, অর্থাৎ এই সারফেসের মাঝে আসতেছে। যদি বাইরে থেকে কোনো একটা বস্তু এই সারফেসের মাঝে এসে পড়ে, অর্থাৎ সারফেসের ভেতরের দিকে আসে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ইনটু। সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? ইনটু। সো বাইরে থেকে বা বাইরের দিক থেকে কোনো একটা বস্তু যদি ওই সারফেসের ভেতরের দিকে আসে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ইনটু। লাইক দ্য বার্ড ওয়াজ মুভিং ইনটু দ্য জার, অর্থাৎ জারের ভেতরের দিকে বার্ডটা মুভ করতেছিল। যদি এমন হয় যে একটা বার্ডই বা কোনো একটা বস্তু এই সারফেসের দিকে আসতেছিল কিন্তু সেটা ভেতরে না উপরে এসে অবস্থান করতেছে, কোথায়? এই সারফেসটা উপরে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে অনটু। যেমন এটার ক্ষেত্রে আমরা যদি বলি যে অনটু দা জার, তার মানে সেটা জারের উপরে এসে বসছে, জারের ভেতরের দিকে না, জারের উপরে এসে বসেছে। সো ক্লিয়ার? যদি কোনো একটা বস্তু মুভেবল অবস্থায় থাকে এবং এই সারফেসের ভেতরের দিকে আসতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনটু। আর যদি সারফেসের আপার পার্টটাতে এসে অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে বলবো হচ্ছে অনটু। আর যদি কোনো একটা সেম কাহিনীর ক্ষেত্রে সেম বস্তুটাই যদি এই সারফেসটাকে ক্রস করে চলে যায়, এই সারফেসটাকে ক্রস করে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে থ্রো। সেই ক্ষেত্রে আমরা ধরবো কি? থ্রো। যেমন করোনা ওয়াজ স্প্রেডেড থ্রু দা কান্ট্রি, অর্থাৎ করোনাটা কি ছিল, পুরো দেশে, সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল। সো জিনিসটা যদি এমন হয় যে একটা জিনিস বা কোনো একটা বস্তু এই সারফেসটাকে ক্রস করে যাচ্ছে বা ওভারঅল সারফেসটাকে সে কমপ্লিট করতেছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? থ্রো ব্যবহার করব। সেম জিনিসটাই যদি একটা বিশাল এরিয়ার ক্ষেত্রে বা একটা ভৌগোলিক এরিয়ার ক্ষেত্রে আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে ওভারও ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? ওভার। সো আমি যদি বলি যে ওভার দ্য কান্ট্রি, যে করোনা ওয়াজ স্প্রেডেড ওভার দ্য কান্ট্রি, সমগ্র দেশের উপর দিয়ে ছড়িয়ে গিয়েছিল, অর্থাৎ একটা ভৌগোলিক অবস্থানে ছড়িয়ে পড়েছে, এবং যেটা এই ভৌগোলিক অবস্থানের বাইরে অন্যান্য ভৌগোলিক অবস্থানেও ছড়িয়ে পড়তে পারে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। কোন বস্তু যদি এই সারফেসটারই উপরে, এবং সেটা আমাদের হচ্ছে লাইক আমরা যদি কোনো একটা সারফেস অবস্থান করি আমাদের মাথার অনেক উপরে, লাইক আমরা যদি ফ্যান কল্পনা করি, ফ্যানটা কি আমাদের মাথার অনেক উপরে থাকে, সেটা আমাদের আমাদের মাথাটা যদি সারফেস হয়, এই সারফেসের অনেক উপরে থাকার কারণে আমাদের মাথার বা সারফেসের সাথে লেগে থাকছে না, অনেক উপরে থাকছে, সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে অ্যাবভ অথবা ওভার। অ্যাবভ কখন বলবো আর ওভার কখন বলবো? সো কোনো একটা জিনিস যদি আমাদের মাথার উপরে বা একটা সারফেসের উপরে সে কি করতে থাকে, রোটেশন করতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। যেমন হতে পারে দা ফ্যান ইজ
রোটেটিং ওভার দা হেড। অর্থাৎ একটা পাখা কি করতেছে, মাথার উপরে ঘুরতেছে, রোটেটিং করতেছে। শুধু এইরকম যদি কোনো মুভমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা উপরে বোঝাতে ওভার ব্যবহার করব। আর যদি কোনো একটা জিনিস এইরকম রোটেশন অবস্থায় না থাকে বা একটা সারফেসের উপরে অবস্থান করে বা সারফেসের সংলগ্ন এরিয়াতে না, অনেক উপরে অবস্থান করতেছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাবভ। সেই ক্ষেত্রে কি বলতে পারি, অ্যাবভ। যদি আমরা ধরি যে একটা পাখি, এটা যদি একটা সারফেস ধরি, ধরো একজন মানুষ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তার সারফেস। এইখানে একটা গাছের একটা ডালে একটা পাখি এসে বসে আছে। তো সেই ক্ষেত্রে পাখি যদি এই সার্কুলেটরি মুভমেন্ট না করে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হচ্ছে অ্যাবভ, যে দা বার্ড ইজ অ্যাবভ আওয়ার হেড। সো আমাদের মাথার উপরে কি বার্ডটা অবস্থান করতেছে। সে যদি ঘুরন্ত অবস্থায় থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে ওভার আওয়ার হেড। যেমন ফ্যান বা পাখা ঘুরন্ত অবস্থায় থাকে আমাদের মাথার উপরে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার দা হেড। আর যদি সেটা স্ট্যাটিক সিচুয়েশনে থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো দ্য বার্ড ইজ অ্যাবভ আওয়ার হেড। ক্লিয়ার? নেক্সটে যদি এমন হয় যে কোনো একটা বস্তু এই সারফেসের নিচে এবং বস্তু সংলগ্ন অবস্থায় অবস্থান করতেছে, অর্থাৎ এই সারফেসের নিচে আছে কিন্তু এই সারফেসের সাথে লাগানো অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেই ক্ষেত্রে হচ্ছে বিনিথ। আর যদি এই সারফেসের সাথে লাগানো অবস্থায় না থাকে, আরো নিচে থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে আন্ডার। যেমন এটা যদি একটা টেবিল হয় এবং টেবিলের নিচে যদি আমরা একটা বক্স রাখি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে দা বক্স ইজ আন্ডার দা টেবল। দা বক্স ইজ আন্ডার দা টেবল। সো এই কয়েকটা প্রিপোজিশন এই একটা সারফেস কল্পনা করে, সারফেস এরিয়া কল্পনা করে অ্যান্সার করা যায়, যেগুলা তোমাদেরকে এক্সাম্পল সহ বুঝিয়ে দিলাম। তো এখন কয়েকটা স্পেশাল এরিয়া আছে, যে স্পেশাল এরিয়ার প্রিপোজিশন গুলো সাধারণত আমরা স্পেশাল ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আমরা যদি বলি ইন এবং অনের ব্যবহার, তো সহজ একটা সূত্র হচ্ছে সনে মাসে ইন, আর হচ্ছে দিন তারিখের বেলায় হচ্ছে অন। যদি কোনো সাল দেয়া থাকে এবং মাসের নাম দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। যেমন দ্য ম্যান ওয়াজ বর্ন ইন জুলাই, অথবা বর্ন ইন 1936। অর্থাৎ যদি কোনো মাসের নাম এবং সাল উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। এই সেম জায়গাতেই যদি তোমার দিন এবং তারিখ উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অন। মানে বোর্ন অন 10 জানুয়ারি। জানুয়ারির 10 তারিখে যদি তারিখ উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অন। সেম জিনিসটাই এভাবে হতে পারতো, অন টুইসডে জানুয়ারি 10। অর্থাৎ টুইসডে মঙ্গলবারে, জানুয়ারি 10 তারিখ মঙ্গলবারে জন্মগ্রহণ করেছিল, সেই ক্ষেত্রে আমরা এই বারের নামের আগে কি ব্যবহার করব, অন ব্যবহার করতে পারি। আর যদি কোনো এরিয়া বোঝায় সেই ক্ষেত্রে কোনো বড় এরিয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। লাইক আমরা যদি বলি যে কোনো একটা সিটির ক্ষেত্রে বা কোনো একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, বড় কোনো একটা এরিয়ার ক্ষেত্রে, সেখানে আমরা ইন ব্যবহার করতে পারি। আর স্পেসিফিক কোনো জায়গা যদি থাকে, যেমন আমরা আমাদের উপজেলা বলতে পারি, বা আমরা আমাদের হচ্ছে গ্রামের নাম বলতে পারি, আমরা আমাদের রোড নাম্বার বলতে পারি, হাউস নাম্বার বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা আবার কি ব্যবহার করব, অ্যাড ব্যবহার করব। কার ক্ষেত্রে, প্লেসের ক্ষেত্রে। যদি কোনো বড় প্লেস বা এরিয়া বোঝায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ইন। আর যদি কোনো ছোট স্পেস বা প্লেস বোঝায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। সেই ক্ষেত্রে ব্যবহার করব কি, অ্যাট। যেমন আই লিভ ইন ঢাকা, একটা বড় স্পেস বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করতেছি, ইন ব্যবহার করতেছি। বা আমি যদি এভাবে বলি যে আই লিভ অ্যাট একটা এরিয়ার নাম, লাইক আই লিভ অ্যাট সৈয়দপুর, আই লিভ অ্যাট সামথিং, একটা ছোট কোনো এরিয়া বা গ্রামের নাম, সেটা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা
এই ইনের জায়গাতেই জাস্ট অ্যাড ব্যবহার করব। ক্লিয়ার? এখন আরো একটা নিয়মের কথা বলবো, যে নিয়মটা সাধারণত এই প্রিপোজিশন সহ আরো কয়েকটা গ্রামাটিক্যালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যেমন সেটা প্রিপোজিশনও আসতে পারে। আমরা একটা সহজ সূত্র পড়েছি, দা, নাউন আর হচ্ছে অফ। দা, নাউন, অফ। সেম জিনিসটা যদি দা গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আর্টিকেলও হতে পারে, আর অফটা প্রিপোজিশনের ক্ষেত্রে আসতে পারে। আর এই মাঝখানের যে নাউনটা, এটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এর ক্ষেত্রেও আসতে পারে। সো তিনটা জায়গাতেই আমরা একটা রুল প্রযোজ্য হচ্ছে, সেটা পার্টস অফ স্পিচ এর ক্ষেত্রেও হতে পারে, আর্টিকেলের ক্ষেত্রেও হতে পারে, বা প্রিপোজিশনের ক্ষেত্রেও হতে পারে। তো এটা কিভাবে হবে? তো আমি যদি একটা উদাহরণ কল্পনা করি যে দা নেশন অফ বাংলাদেশ ইজ 16 crore. সো দ্য নেশন অফ বাংলাদেশ ইজ 16 crore. সো এই নিয়মের কথা যদি আমি কল্পনা করি, এখানে হচ্ছে দাটা হচ্ছে একটা কি আর্টিকেল, দা হচ্ছে একটা আর্টিকেল, আর নেশনটা কি হবে? নেশনটা হবে হচ্ছে নাউন, আর এই অফটা হচ্ছে প্রিপোজিশন। অফটা কি প্রিপোজিশন। যদি কোশ্চেনে এমন থাকে সেন্টেন্স উঠানোর পরে এই নেশনের নিচে একটা মার্ক করা থাকলো এবং প্রশ্ন আসলো যে হুইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ ইজ দিস, অথবা এটা কোন ধরনের তোমার পদাশ্রিত শব্দ নির্দেশ করে, সেই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে হচ্ছে নাউন। আর যদি সেটা আর্টিকেলের ক্ষেত্রে থাকে, যে এখানে একটা গ্যাপ দিয়ে দিল, গ্যাপ দিয়ে ন্যাশন অফ বাংলাদেশ, সেই ক্ষেত্রে এখানে কি হবে? দা বসবে, কারণ একটা নাউনের পরে যদি অফ থাকে তার আগে অবশ্যই আর্টিকেল হিসেবে কি বসবে? দা বসবে। আর যদি এই প্রিপোজিশন হিসেবে অফ এর নিচে শূন্যস্থান থাকতো, দা নেশন ড্যাশ বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমরা জানি দা এর পরে যদি নাউন থাকে তারপরে ডেফিনেটলি অফ ব্যবহার হবে। সো দা নেশন অফ বাংলাদেশ। সো এইভাবেই কিছু বেসিক্যাল প্রিপোজিশন গুলো আমরা ব্যবহার করতে পারি। আর বাকি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। হয় যে গ্রামাটিক্যাল আমরা যে বইগুলো পড়ি, এই বইয়ের মধ্যে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, এখন সবগুলো তো মুখস্থ করা সম্ভব না এবং সবগুলো আসেও না। সো এই ব্যাপারে আমরা কিছু স্পেসিফিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে এগুলো মার্ক করে তোমাদেরকে সংক্ষেপে কি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আসলে পড়লে তুমি পরীক্ষাটা কাভার করতে পারবে, এমন একটা সংক্ষেপ আমরা লিস্ট তোমাদেরকে এর পরবর্তীতে দিয়ে দিব। জাস্ট ওই এরিয়াগুলো পড়লেই, ওই এরিয়াগুলো কাভার করলেই তোমার প্রিপোজিশনের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই। আমাদের নেক্সট ইনস্ট্রাকশনের জন্য তোমাদের জন্য শুভকামনা এবং পরীক্ষার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।